এই বছরের শুরুতে আমরা এই বছরে কি কি করব, এটা কি করে একটা পরিকল্পনা করি, সেম ভাবে সামনের বছরের শুরুতে কি করব, সামনের বছরে কি কি করি ওটা একটা পরিকল্পনা করি। যেই বিষয়গুলো আমরা এই বছরে করলাম এই বিষয়গুলো আবার পরের বছর তো সেম বিষয়টা কি ধারাবাহিকভাবে আমাদেরকে করে যাইতে হবে। এটা লুপ বা হিসাব চক্র। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টা? সুবিধাও 10টা। হিসাব চক্রের ধাপ কয়টা? ধাপও 10টা। আর দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টা? বৈশিষ্ট্য হচ্ছে আমার 5টা। তোমার হাইপোথিসিসটা বলে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে কি বলতো চলতে থাকবে, মানে অনুমান করে ব্যবসার হিসাব রক্ষণের ধারাবাহিক আবর্তনকে। দেখো এখানে এটা তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে ব্যবসার হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কি বলে? হিসাব চক্র বলে। বা হিসাব চক্র কাকে বলে? ধরো আমরা কি ভাবি? আমরা ভাবি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান সারা জীবন অনন্তকাল ধরে কি চলতে থাকবে। তাহলে যেই বিষয়গুলো আমরা এই বছরে করলাম এই বিষয়গুলো আবার পরের বছর তো সেম বিষয়টা কি ধারাবাহিকভাবে আমাদেরকে করে যাইতে হবে। এটা লুপ বা হিসাব চক্র। আমরা কি একটা লুপের মধ্যে আটকে যাব যে এই বছরের শুরুতে আমরা এই বছরে কি কি করব, এটা কি করে একটা পরিকল্পনা করি, সেম ভাবে সামনের বছরের শুরুতে কি করব, সামনের বছরে কি কি করি ওটা একটা পরিকল্পনা করব। তাহলে এই যে একটা লুপ, এই যে একটা ধারাবাহিকতা রক্ষা করা একটা চক্র, এর নামই কি বলতো আমার হিসাব চক্র। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এই হিসাব চক্রের মধ্যে আমার মোট ধাপ আছে কয়টা বলতো? মোট ধাপ আছে আমার 10টা। তো এই বিষয়টা মাথার মধ্যে ভালো করে রাখতে হবে যে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টা? সুবিধাও 10টা। হিসাব চক্রের ধাপ কয়টা? ধাপও 10টা। আর দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টা? বৈশিষ্ট্য হচ্ছে আমার 5টা। এবার আমরা আসলে কি কি আছে দেখো, আমার এখানে একদম সর্বপ্রথম যে ধাপ, হিসাব চক্রের সর্বপ্রথম যে ধাপ হচ্ছে আমার লেনদেন শনাক্তকরণ। আগে আমাকে কি ঘটনাগুলো থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ঘটনাগুলো লেনদেন হবে আর কোন কোন ঘটনাগুলো কি লেনদেন হবে না, ওইটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার পরে আমাকে ওই লেনদেনকে বিশ্লেষণ করতে হবে যে ওই লেনদেনের মধ্যে আসলে কয়টা হিসাব খাত বা কয়টা পক্ষ কি আছে জড়িত আছে। এখন কয়টা পক্ষ জড়িত আছে এইটা বের করার পরে ওই লেনদেনটা কি বলতো জাবেদার ভুক্ত করতে হবে। মানে জাবেদার মধ্যে কি জাবেদার যে হিসাবের বই ওইখানে কি এটা লিপিবদ্ধকরণ করতে হবে। তারপর ওইটাকে শ্রেণীবিন্যাস করে কি বলতো খতিয়ানে ট্রান্সফার করতে হবে। তারপর এই খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে, দেখো খতিয়ানের কি দিয়ে উদ্বৃত্ত দিয়ে আমরা কি করব রেওমিলটা তৈরি করব। তো এই যে রেওমিল তৈরি করতে গিয়ে আমরা দেখব যে অনেকগুলো লেনদেন বা অনেকগুলো বিষয় আমরা স্কিপ করে গেছি। তো ওই বিষয়গুলো আমরা আমাদের কি বলতে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা কি দিব সমন্বয় দাখিলা দিব। তারপর সমন্বয় দাখিলার পরে সবগুলো বিষয়কে মিলাইয়া আমরা একটা খসড়া তৈরি করব। যে এই খসড়াটা আমাদেরকে আর্থিক বিবরণী তৈরি করতে অনেক বেশি হেল্প করবে। আর ওই খসড়ার নাম হচ্ছে কি কার্যপত্র। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আর্থিক বিবরণী তৈরি করব। আর্থিক বিবরণী প্রস্তুত করা মানে আমাদের এই বছরের হিসাব নিকাশ শেষ। তো এই বছরের যেই হিসাব নিকাশগুলো শেষ হয়ে যাবে ওইগুলোকে আমরা কি সমাপনী দাখিলা দ্বারা বন্ধ করে দেব যে এই বছরের হিসাব নিকাশ এখানেই শেষ। তারপরে পরবর্তী বছরে সবগুলো হিসাবকে ট্রান্সফার করার জন্য আমরা কি হিসাব পরবর্তী একটা রেওমিল তৈরি করব। তো এই হচ্ছে আমার হিসাব চক্রের কি 10টা ধাপ। প্রত্যেকটা ধাপের সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে। পরীক্ষায় ডাইরেক্ট এভাবে কোশ্চেন করে যে হিসাব চক্রের 3 নাম্বার ধাপ কোনটা? বুঝতে পারছো? যে হিসাব চক্রের 3 নাম্বার ধাপ কোনটা? এই যে এইটা। হিসাব চক্রের 5 নাম্বার ধাপ কোনটা? এইটা। হিসাব চক্রের 8 নাম্বার ধাপ কোনটা? এইটা। ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে। সুতরাং প্রত্যেকটা ধাপ সিরিয়াল মেনটেন করে তোমাকে কি বলতো মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা দেখি যে প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমরা একটু জানি। দেখো লেনদেন শনাক্তকরণ, এই যে এটা হচ্ছে কি হিসাব চক্রের সর্বপ্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ। এখানে আমরা কি করি বলতো? এই ধাপে আমরা প্রত্যেকটা ঘটনাকে বিশ্লেষণ করি। বিশ্লেষণ করে এই ঘটনাগুলো থেকে যেগুলো আর্থিক ঘটনা ওইগুলোকে কি বলতো লেনদেন হিসেবে আমরা চিহ্নিত করি। আর যেগুলো অনার্থিক ঘটনাগুলোকে আমাদের একদম খতম, ওগুলোকে আমরা একদম স্কিপ করে যাব, বাদ দিয়ে দিব। ওকে।